সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি। তখন একজন হঠাৎ বলে উঠল, মামা, ভাড়াটা দেন। তার কথায় আমার ঘোর কাটলো। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথায় মানিব্যাগটা বের করলাম। মামা, ভাড়া কত? 180 টাকা মামা। তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্টে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে সেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা, কোথায় যাবেন আপনি? ঢাকায় যাবো মামা। আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নাই, সামনে নামাই দিয়েন। আরে মামা, নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে, আমি তো আছি, আপনার টাকা দেওয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামাই বুঝিয়ে দিল, মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম, অনেক টাকা থাকা সত্ত্বেও বিপদের ওপর জুলুম করে। কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? আমি তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা। জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলাম, কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলছেন মামা। আচ্ছা মামা, আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শোনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনের স্বপ্ন পূরণ করো। মামার কথাটা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব। কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু আছে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি। বাবার পরে তাকে আবার বাবা হতে হয়, হোক সেটা ছোট কিংবা বড়। দায়িত্ব তাকেই নিতেই হবে, এটাই নিয়ম। তাই আমার বেলায় বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো ভেঙে গেল। অনেক কথা বলতাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি অপ্র, মা বাবার বড় সন্তান। আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মার ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকেলের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে। কিন্তু আমার নামতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থল নেই। কোথায় থাকবো, কি খাবো, এখনো সে সেভাবে ভেবে উঠিনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে। মামা, নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করেছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তাই আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম, যারা আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেয়াতে চিনলো। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল তখন, যখন আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আজ টাকা নাই, তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে। ওদের সাথে আর বেশি কথা বললাম না। ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম, আর কোনো বন্ধু বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দেব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি, বাস্তবতা অনেক কঠিন। এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না,
কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শুয়ে নেই। সকালে খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড় লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলে মনে হয় খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরির খোঁজে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। আর তাছাড়া গ্রাজুয়েশনও কমপ্লিট করিনি যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজের চাপে বাড়ির কথাও ভুলে গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সে কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই কালকে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপ ছিল। আম্মু, নতুন আসছি তো তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করিস না বাবা? আম্মু, এইমাত্র করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো। আর আমাকে নিয়ে তো চিন্তা করো না, আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করতো। এভাবে আরো 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট ভরে খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন যেন বুঝে যাচ্ছিল। তারপর আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছেন? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আমি ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখি হাসপাতালে নিয়ে আসলাম। ও, ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ? আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তাই বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলেই দেখি ওনাকে দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে এসব ভাবতেছিলাম। হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ করে গেলে যে? আর কি ভাবছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গা নাই। আজ 7 দিন হলো ঢাকায় আসছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খুঁজেও কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স 2nd ইয়ার। পারিবারিক সমস্যার কারণে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? আমার নিজেরই একটা কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দেব, আর তোমার থাকারও ব্যবস্থা করে দেব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি সত্যি মহান। আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলো না, যতটা বলছো ততটাও ভালো না আমি। আপনি সত্যি ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি, একটু একটু। কিন্তু কেন আঙ্কেল? না, আমার একটা ছোট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে।
ওকে তোমাকে পড়াতে হবে, পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার জন্য এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? আচ্ছা চলো আমার বাড়িতে, আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা, আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, আর পড়া প্রায় শেষের দিকে। ও, ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভেতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই, আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকা পায় না। তারপর একজন মহিলা আসলো, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় থাকো? এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নাই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটা কি, হঠাৎ কাকে ধরে নিয়ে আসছো? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিস যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেটার সাথে কথা বলে ভালো লাগলো, তাই বাড়িতে নিয়ে এলাম। ওহ, ভালোই করেছো, আমাদেরও কোনো ছেলে নেই। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম অপ্র। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মার ছোট একটা ভাই আছে আন্টি। কেন, তোমার বাবা? বাবা মারা গেছে 4 বছর আগে, রোড অ্যাক্সিডেন্টে। সরি, বুঝতে পারিনি, হঠাৎ তোমাকে কষ্ট দিলাম। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলেছেন। মনে করে না দিলেও এটা ভোলার বিষয়। বাবা ঠিক বলেছো। বাবা, সত্যিই তুমি মহান। আরে তোমরা কি শুরু করেছ? ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে বাবার কথা মনে করে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দিই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলায় একটা কোণার ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যি মহান। কাউকে না চেনে না চিনেই থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছুই নেই বাবা, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আমার ভালো লেগেছে, আর খুব ভালো ছেলেও মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, আপনাদের বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপর গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7 দিনের কথাগুলো, কেমন ছিলাম আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তদের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম। তখন আঙ্কেল বলল, আচ্ছা ব্রো, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তুমি কাল দিন পর থেকে কাজে যাবে। এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। 7 দিন হলো ভালোভাবে ঘুমোতে পারিনি। হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়ল। আমি তো 7 দিন হলো ঘুমোতে পারি নাই, আর তারা তো সারা জীবনই ঘুমোতে পারে না। এইভাবে জীবনটা কাটিয়ে দিই। সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি, এই রাস্তায় মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, অব্র, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম। দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। হেসে হেসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে, আর আমাদের বাসায় কি করছেন? আমি অপ্র, আপনাদের বাড়িতে আর কিছু বলতে যাব। তার আগে মেয়েটা বলে উঠল,
ও চিনেছি, আপনি তাহলে সেই ছেলে যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে, আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। হুম, ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। আচ্ছা আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মার সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথে কথা বললাম। কথা বলার পর মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি রাতের খাওয়ার জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল আর তার মেয়েটা আছে। খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, এইটা আমার মেয়ে জুই, একেই তোমাকে পড়াতে বলেছিলাম। ও আচ্ছা অব্র, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর জুইয়ের উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো? হুম, সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম, কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিন ডাক দিত। নামাজ পড়ে সকালে ছাদে গেলাম। সকালের মুক্ত হাওয়া গায়ে লাগাতে গণিজনরা বলে সকালে সূর্যের আলো নাকি ওষুধের চেয়ে বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি জুইকে পড়াবে, তাই না? হুম, কেন? না, ও একটু জেদি, তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম। দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আশা দেখে ফোনটা রেখে দিল। স্যার আপনি এসেছেন, আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কথা শুনে ও অবাক হয়ে গেলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা! দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। কি হলো স্যার, কি ভাবছেন? আমি যে আপনাকে স্যার বলেছি এই জন্য রাগ করেছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার বালের স্যার। কি সুন্দর কথা বলেছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। কি বললে তুমি? কই কি কিছু না তো স্যার। না, কি যেন বললে, ভালোভাবে শুনতে পাইনি। আরে স্যার বাদ দেন, এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে। হুম। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আর কি বলছি এসব? আমি কিন্তু তোমার স্যার। তাহলে কি স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টা হতে চললো। ওর কথা শুনে কি বলবো সে পাচ্ছি না। কি বলছো? 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। সেটা আপনাদের ব্যর্থতা স্যার, যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? হুম, ঠিক বলেছ, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়ে রে ভাই! এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায় তারা। এটা তো আমার খুব খারাপ লাগে। জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে, বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন। কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলেছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর জুই এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখি আর কিছুক্ষণ। এসবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো। মানে 4 জন অপেক্ষা করছিলাম, সে আসতেছে। একটু পর আমাদের কাছে আসলো। চোখে সানগ্লাস পরেছিল, দেখতে ভালোই সুন্দর লাগছিল। জুয়ার আপুকে দেখে এগিয়ে গেল, পেছনে পেছনে আমিও গেলাম। তারপর 2 বোন মিলে অনেকক্ষণ কথা বলতো। আজ 5 বছর পর দেশে আসছে, কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি। আমি অন্যদিক হয়ে
অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম। সবাই নিজের কাছে ব্যস্ত। কিছুক্ষণ পর জুই আমাকে ডাক দিল। ভাইয়া এদিকে আসেন, ওখানে কি করেন? তারপর ওদের কাছে গেলাম। না, এমনি দাঁড়িয়ে ছিলাম। তোমরা কথা বলছিলা দেখি। আচ্ছা, আমার আপুর সাথে পরিচয় করিয়ে দেই আপনাকে। দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল। জুই ডাক দিয়ে ফোনটা কেটে আমার কাছে আসলো। তখন আমি বললাম, হাই, আমি অপ্রর। আর কিছু বলতে যাবো তার আগেই মুখ থেকে কথা বের হচ্ছে না। হবেই বা কি করে? এটা তো সুমাইয়া, মানে আমার এক্স গার্লফ্রেন্ড। দেখলাম সুমাইয়াও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে। হয়তো সেও ভাবেনি এমনটা হবে। তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম, না হলে জুই বুঝে যাবে। আমি বললাম, আমি অপ্রম। খুব ভয়ে ছিলাম কি জানি কি বলে ফেলে। জুই আছে, কিন্তু কিছু বললো না। আমি সুমাইয়া, আপনাকে তো চিনলাম না। আসলে আমি আপনাদের বাড়ি, সবটা বলার আগেই সুমাইয়া বলে উঠল, কি হলো, তোতলাচ্ছেন কেন? তখন জুই বলে উঠল, আরে আপু, অফ্র ভাই আমার টিচার, আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে, খুবই ভালো। তারপর কিছুক্ষণ আমার দিকে কেমন করেছেন তাকিয়েছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। তারপর আমি নিজেই বললাম, জয়ী, এখন যাওয়া যাক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া আমার একটা কাজ আছে। মিথ্যা বললাম, না হলে সমস্যা হতে পারে আরো। রাস্তায় আমি আর কোনো কথা বললাম না। ওরা দুইজন অনেক গল্পগুজব করলো, হাসাহাসি করলো। আমি শুধু দেখছিলাম সুমাইয়াকে। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। সুমাইয়াও আমাকে কয়েকবার দেখছিল। তারপর বাড়ি চলে আসলাম। সুমাইয়াকে দেখে আঙ্কেল আন্টি অনেক খুশি হলো। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? আসতে কোনো প্রবলেম হয়নি তো? ভালো আছি, কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন? খুব রাগ হয়েছিল কিন্তু। না, আমার একটা কাজ পড়ে গেছিল মা, আর বাড়িতে কেউ ছিল না, তাই তোর মাও যেতে পারেনি। কেন, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল নাকি? অব্রকে তো পাঠিয়েছিলাম। না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে, খুব ক্লান্ত লাগছে। তারপর আমিও নিচের রুমে চলে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না। শেষে কিনা এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে হচ্ছে। সোয়া যা ভাব দেখলাম, মনে হয় খুব রেগে আছে আমার ওপর। রেগে থাকারই কথা। মেয়েটা অনেক ভালোবাসতো আমাকে। আমি ওকে ধোকা দিয়েছিলাম, কারণ আমারও যে কোনো রাস্তা ছিল না। যাই হোক, সোমায়াকে সব খুলে বলতে হবে। তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে মনটা অনেক হালকা লাগছিল। একটু পর ছাদে গেলাম। এখন প্রায় প্রতিদিনই যাই আমি আর জুই। কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম সুমাইয়া দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। কেমন আছো সুমাইয়া? আমার কথা শুনে সুমাইয়া কিছু বললো না, নিচে চলে গেল। অনেকবার ডাকলাম, কিন্তু কিছুই শুনলো না। খুব খারাপ লাগছে, তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর জুই আসলো। কি ব্যাপার ভাইয়া, একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনিতে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভাইয়া, কি হয়েছে? প্রেমে টেমে পড়লেন নাকি আবার? আরে না, কি বলো এসব? সবসময় শুধু এসব বিষয় নিয়েই থাকো না। তো কি করব ভাই, এসবই তো চলতেছে এখন। সেটাই তো। আচ্ছা জয়ী, তোমার আপুর কি বিয়ে হয়ে গেছে? না, কি বলেন এসব? কেবল পড়াশোনা শেষ করলো, তবে আপু বিদেশে এমনি যায়নি, আমরা জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। কেন, কি হয়েছিল? আর বলেন না ভাই, আপু এক ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটা খারাপ ছিল, আপুকে ধোকা দিয়ে চলে গেছিল। আপু তখন একেবারে ভেঙে পড়েছিল, তাই আব্বু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল, যাতে এসব ভুলে থাকতে পারে। ও, কি বলছো? ছেলেটাকে চেনো তুমি? না ভাইয়া, তবে চিনলে ছোট হয়েও চর মারতাম। মেয়েদের মন নিয়ে খেলা করে, সেই থেকে আমিও কাউকে ভালোবাসিনি যদি আপুর মতো হয়। আচ্ছা বাদ দাও, নিচে যাই চলো। তারপর আমি আর তুই নিচে চলে আসলাম। রুমে গিয়ে নামাজ পড়লাম। আজ নিজেকে খুব অপরাধী লাগছিল। সত্যি অনেক খারাপ করেছিলাম সুমাইয়ের সাথে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম, খুব মাথা ব্যথা করছিল। কিছুক্ষণ পর চুই ডাক দিয়ে এলো খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম সুমাইয়াও বসে আছে। আমার দিকে একবার তাকালো,
তারপর খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, পড়া তো শেষ, এখন কি করবি? সুমাইয়াকে উদ্দেশ্য করে বললাম, কাল থেকে তোমার অফিসে জয়েন করব। আগে নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে কি দাঁড়াবি মা? তোর বয়স তো অনেক হয়েছে, তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নি। না বাবা, আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। আচ্ছা, যেটা তোর ইচ্ছে, তাহলে কাল থেকে অফিস জয়েন করছিস? কাল থেকে জয়েন করব। আচ্ছা, তোকে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে অব্র, আমাদের বাড়িতে থাকে, খুব ভালো ছেলে। অফিসের প্রায় সব কাজ ওই করে, এখন অনেক দায়িত্ববান। আমাকে দেখে আঙ্কেল কথাগুলো বলল। শুনেছি জুয়ের কাছে। আচ্ছা, কাল তাহলে তুই আর অব্র একসাথে অফিস যাবি, আমার একটু আগে যেতে হবে। ঠিক আছে আব্বু। তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম। কিভাবে সুমাইয়ার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম তার রুম তো আমার পাশেই। রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি, যেই ভাবা সেই কাজ। চলে গেলাম সুমাইয়ার রুমে, দেখলাম ফোন টিপতেছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো আর এগিয়ে আসলো আমার দিকে। আপনি এখানে কেন? সুমাইয়া, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো। কি শুনবো তোমার মতো বেইমানের কাছ থেকে? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছে করে এসব করিনি সুমাইয়া, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আর শোন, নেক্সট টাইম যেন আমার ঘরে তোমাকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না, কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। সকালে জুয়েটাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া? কখন থেকে ডাকছে, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসেন। যে কথাগুলো বলে চলে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। এতক্ষণ কোনোদিনও ঘুমাইনি। আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানেন। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে আন্টি বলল, অব্র কি হয়েছে, এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? শরীর খারাপ নাকি? না তেমন কিছু না, আচ্ছা এমনিতেই টের পাইনি। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও সুমাইয়ার সাথে। ঠিক আছে আন্টি। তারপর খাওয়া শেষ করে বাহিরে গাড়িতে গিয়ে বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, সুমাইয়ার আসার কোনো নামই নেই। এই মেয়েদের এক স্বভাব, শাস্তি দিলে এক চোখ পার করে দিবে। একটু পর সুমাইয়া আসলো। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবার এক্স গার্লফ্রেন্ডের উপর ক্রাশ খেলাম। আমি তাকিয়েছিলাম, তখন সুমাইয়া আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। সুমাইয়া কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। সুমাইয়া, তোমার মনে আছে আগের সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর সুমাইয়া অফিসের ভেতরে গেলাম। আমাদের দেখিয়ে রাফিন বলে উঠল, কিরে অভ্র, বিয়ে করলি কবে? দাও তো দিলি না। এ হলো অফিসে আমার একটা ভালো ফ্রেন্ড। আরে না, কি বলছিস এসব? ইনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাব তার আগেই রাফিন আবার বলল, তোকে আর বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু সেই মামা, মানিয়েছে খুব। আমরা রাফিনের কথা শুনে সুমাইয়ার দিকে তাকালাম। দেখলাম রেগে লাল হয়ে যাচ্ছে। আর শালা কি বলছিস এসব? ইনি আমাদের বসের মেয়ে। কি বন্ধু, থাক আমি গেলাম। কথাগুলো বলেই দিল তোর। আমি সুমাইয়াকে কিছু বলতে যাব, তার আগে সুমাইয়া হনহন করে চলে গেল তার বাবার কেবিনের দিকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আঙ্কেলকে সব বলে দেয় নাকি, দিলে তো আমি শেষ। তাই সুমাইয়ার পেছন পেছন আমিও গেলাম। সুমাইয়া আঙ্কেলের রুমে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল। এইসব কাদেরকে কাজে রাখছো আব্বু? কোনো ভদ্রতা নেই। কেন, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাখবো না? কাউকে না চিনেই যা তা বলতে শুরু করেছে। কে কি বলছে অব্র? হঠাৎ এভাবে রেগে গেল কেন সুমাইয়া? আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, একটা ভুল বোঝাবুঝি হয়েছে আঙ্কেল। রফিন ম্যাডামকে না চিনে অন্য কিছু বলে ফেলেছে। অন্য কিছু মানে? আমি কি আপনার বউ হই নাকি? আরে ম্যাডাম রাগ করছেন কেন? ও তো জানেন না, জানলে কি এরকম করতো নাকি? ঠিকই তো বলছে অব্র, ও জানতো না বলে এরকম করেছে। তুই রাগিস না মা। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম হলে কিন্তু মাফ দেব না। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল সুমাইয়া।
মনে হচ্ছে কাজটা আমিই করছি। আচ্ছা এখন এসব বাদ দে, চল তোকে সবার সাথে পরিচয় করে দিই। তারপর আঙ্কেল অফিসের সবাইকে ডেকে সুমাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। কাল থেকে নাকি সুমাই এই বসের চেয়ারে বসবে, আঙ্কেল আর আসবেন না। আমার তো আঙ্কেলের কথা শুনে হয়তো আরো বেড়ে গেল। কি যে হবে অফিসে আল্লাহই ভালো জানে। সুমাইয়াকে ফুলটা ভাঙাতেই হবে, না হলে আমাকে শেষ করে ফেলবে। এইসব বলে আঙ্কেল চলে গেল। তখন সুমাইয়া সবাইকে বলল, এতদিন আব্বু কি করেছে জানি না, তবে আমার নিয়মটা আলাদা। আমার কাছে এই নিয়মটাই বড় কিছু। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। তো সবাই বি কেয়ারফুল। সুমাইয়ার কথা শুনে সবাই প্রায় গলা শুকিয়ে যাবার অবস্থা। আঙ্কেল এতটা কঠোর ছিলেন না, কিন্তু সুমাইয়া হয়তো তেমন কঠোর হবে আমি এটা ভাবতে পারিনি। তখন সুমাইয়া আবার বলল, অব্র সাহেব, আপনি আগে অফিসের কি পদে ছিলেন জানি না, তবে আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি। সুমাইয়ার কথা শুনে সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ এর আগে আমি অফিসের ম্যানেজার ছিলাম, কাজটা ভালোই পারছিলাম, তাই আঙ্কেল খুশি হয়ে দায়িত্বটা দিয়েছিল। ম্যাডাম, আমি তো এর আগে অফিসের ম্যানেজার ছিলাম। তাতে কি? তাছাড়া আপনার ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আপনি যেটার যোগ্য সেই পদটাই দিলাম আপনাকে। এটা কেমন কথা ম্যাডাম? যোগ্যতা না থাকলে কি স্যার এমনি এমনি দিয়েছে? আমি তো আগেই বলেছি, এর আগে যা হয়েছে সব ভুলে যান। এখন আমি যা বলবো তাই হবে। আমি আর কিছু বললাম না। তারপর সুমাইয়া সবার সাথে আরো অনেক কথাই বলতো এবং কথা শেষ করে, এখন সবাই যে যার মতো নিজের কাজে যান। অব্র সাহেব, আপনি এখন আমার সাথে আসেন, এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? ভুলে যায় না আমি আপনার বস। বালের বস তুমি। 5 বছর আগে আমার কথা ছাড়া উঠতে না বসতে না, এখন আসছো বস হইতে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। বাইরে গিয়ে দেখলাম সুমাইয়া ড্রাইভারের সাথে কি যেন কথা বলছিল। একটু পর ড্রাইভার চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কি ব্যাপার ম্যাডাম, ড্রাইভার চলে গেল কেন? আজ থেকে গাড়ি তুমি চালাবা, তাই ড্রাইভারকে চলে যেতে বললাম। কি, আমি কি ড্রাইভার নাকি যে গাড়ি চালাবো? আগে ছিলে না, কিন্তু এখন থেকে ড্রাইভারই তুমি। সো কথা না বলে গাড়ি চালাও। আমি আর কিছু বললাম না। সুমাইয়া এত খারাপ ব্যবহার করছে কেন কিছুই বুঝতেছি না। গাড়ি চালানো শুরু করলাম। আমার সাথে কি এরকম করা ঠিক হচ্ছে? কিরকম স্যার? আমি তো কিছুই করিনি। সুমাইয়া প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, বুঝতে হবে এখন তোমাকে। আমাকে যে কষ্টগুলো দিয়েছিল, এখন হারে হারে সব শোধ তুলবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার যেটা ইচ্ছে সেটাই করো। এই তো গুড বয়। কিছুক্ষণ পর সুমাইয়া একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বললো, এইখানে কি করবে? সেটা তোমাকে বলতে আমি ইচ্ছুক নই। এখন চলো ভেতরে। আমি কেন যাব? আমি বলছি তাই যাবে, ভুলে যেও না আমি তোমার। পুরো কথা বলতে না দিয়ে আমি বললাম, আর বলতে হবে না, বুঝে গেছি, এখন চলেন। তারপর রেস্টুরেন্টের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সুমাইয়া চা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগছিল। দেখলাম সুমাইয়া এক বিদেশি ডলারে চড়াইয়া ধরছে। এটা দেখে খুব রাগ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো সুমাইয়া এখন আমাকে ভালোবাসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সুমাইয়ার ওই ছেলে কিছুক্ষণ কথা বলল, তারপর সুমাইয়া আমাকে ডাক দিল। ওদের কাছে গেলাম। অব্র, এ হচ্ছে পিটার। আমি যখন আমেরিকাতে থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা খুব ভালো। ও, তোমাকে কি করতে হবে? তেমন কিছুই না, আমি পিটারকে খুব ভালোবাসি। তুমি বাবা মাকে একটু বোঝাবে, পারবে না? কি? আমি পারবো না এইসব। তাছাড়া তুমি ওই বিদেশির বাচ্চাকে বিয়ে করবে কেন? আমি তো আছি। কি? তোমাকে হাসালে আমায়। একবার বিশ্বাস করে বিদেশ যেতে হয়েছিল, আবার বিশ্বাস যদি করি তাহলে তো উপরেই যেতে হবে। এমন করো না প্লিজ, আমি তখন সত্যি নিরুপায় ছিলাম। আরে বাদ দাও ওসব কথা, তুমি পারবে নাকি তাই বলো। আমি পারবো না ওসব, আমি পারবো না ওসব। তুমি আমার অফিসের বস, বাড়ির কিন্তু না। সো আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে, না বললে তবে বিয়ের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কিন্তু। সেটা পরে দেখা যাবে।
আগে বিয়েটা ঠিক হোক। হুম। আচ্ছা তুমি পিটারের সাথে কিছুক্ষণ কথা বলো, আমি বাইরে থেকে আসছি। ঠিক আছে, যাও, আমি দেখতেছি তোমার পিটার কেমন ছেলে। ওর সাথে যেন খারাপ ব্যবহার করো না। তারপর আমি পিটারের কাছে গেলাম। হাই পিটার। হ্যালো, হাউ আর ইউ? হ্যালোর মায়ের বাপ, তুই বললে সুমাইয়াকে বিয়ে করবি? হোয়াট আর ইউ টকিং নাও? আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। ও, আমি তো ভুলে গিয়েছিলাম তুই আবার বাংলা পারিস না। তখন সুমাইয়া চলে আসলো। অব্র, কেমন লাগছে পিটারকে? সেই ভালো। এইসব আবুল্লারে কই পাও? কি বললা তুমি? তোমার যে ভালো আছে পিটার, আমার বিশ্বাসও ও তোমার মতো ধোকা দিয়ে চলে যাবে না। সুমাইয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার অফিসে চলে আসলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। অফিসে গিয়ে কাজ করতেছিলাম, এমন সময় রাফিন আসলো। তুই কোথায় ছিলি কালকে? তোকে তো দেখলাম না। আমি বাড়ি চলে গেছিলাম। ম্যাডামকে যে সব বলেছিলাম, আমি তো মনে করছিলাম চাকরিটা চলে যাবে। আরে না রে, সুমাইয়া এরকম না। কিরে মামা, তুই ম্যাডামকে চিনিস নাকি? রে, চিনি 8 বছর আগে থেকে। কি বলছিস রে মামা? তারপর রাফিনকে পুরো ঘটনা খুলে বললাম। রাফিন শোনার পর বলল, খুব খারাপ হয়েছে মামা তোর সাথে। তোর তো কোনো দোষ নাই এখানে। সেটাই তো রে, কিন্তু সুমাইয়া তো সেটা বুঝতেছে না। ও ভুল বুঝেছে তোকে, আর ভুল বোঝাটাই স্বাভাবিক। এতে ম্যাডামেরও কোনো দোষ নেই। আরে কি বলতেছি এইসব? আমারও দোষ নেই, সুমাইয়ারও দোষ নেই। তাহলে দোষটা কার? দোষ তোদের ভাগ্যের মামা। রে বন্ধু, আচ্ছা বাদ দে এসব। আচ্ছা কাজ কর, আমিও কাজ করি যে ম্যাডাম। তারপর কাজ করতে লাগলাম। 2-3 দিন হলো কাজ করতে পারছি না। অনেক কাজ জমা হয়ে গেছে। কিছুক্ষণ পর রফিক মামা এসে বলল, কেন মামা, কি হয়েছে? তারপর সুমাইয়ার রুমে গেলাম। কি হয়েছে সুমাইয়া? আপনি মনে হয় ভুল করছেন। আপনি ভুলে যান না এটা অফিস, আর আমি আপনার বস। ও, ভুলে গিয়েছিলাম ম্যাডাম। নেক্সট টাইম আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, যে কাজে আপনাকে ডাকছিলাম, সামনে আমাদের একটা বিশাল প্রজেক্ট আছে। প্রজেক্টটা সাইন করাতে পারলে অনেক টাকা লাভ হবে। বুঝলাম। আমাকে কি করতে হবে ম্যাডাম? ঠিক আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু সবাইকে বলে দেন এই 1 মাস যেন মনোযোগ দিয়ে কাজ করে, কাজে কোনো ফাঁকি যেন না দেয়। আর আপনিও একটু মন দিয়ে কাজ করুন। আছে ম্যাডাম, সব বলে দিবনি। এখন গেলাম। ঠিক আছে যান, এত তাড়া কেন আপনার? আমি আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে এলাম। কথায় কথায় অপমান করছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। টেবিল গিয়ে চুপ করে বসে আছি। এমন সময় রাফিন আবার আসলো। কিরে দোস্ত, লাঞ্চ করবি না? না রে, করবো না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? খুলে বলতো আমাকে। রাফিনকে সব খুলে বলতাম। আজকের ঘটনা রাফিন শুনে তো অবাক হয়ে গেল। কি বলছিস রে সব? ওই ধলারে আমাকে দেখাইয়া দিস, তারপরে দেখাবনি ভালোবাসা কোন দিক দিয়ে আসে। দেশের মানুষ ভাত পায় না, অন্য দেশের মানুষে এসে সিরিয়াল নেয়। আরে তো উত্তেজিত হোস না, কোনো উপায় জানা থাকলে বল। আমার মনে হয় সুমাইয়া এখনো তোকে ভালোবাসে, তোকে শাস্তি দেওয়ার জন্য এসব করছে। আমার বিশ্বাস হয় না। ভালোবাসলে এরকম করতে পারতো নাকি? সব সময় শুধু আমাকে অপমান করে। আচ্ছা আমরা একটা গেম খেলি, চল, তাহলে বোঝা যাবে সুমাইয়া তোকে ভালোবাসে কিনা। কি গেম খেলবি? এই সময় আমার মাথায় তো কিছুই আসছে না। তোর মাথায় না আসলে কি অন্য কারো মাথায় আসবে না? তোর গেমের নামটা বলতো আগে। তাহলে শোন, আমাদের অফিসের মিমকে চিনিস না? চিনব না কেন? ওকে, ওকে কি ভোলা যায় নাকি? আমারে তো পাগল বানায় ফেলাইছিল, কিন্তু ওকে দিয়ে কি করবি? ওরে দিয়ে সব কিছু করবো মামা, তুই খালি দেখ আমি কি কি করি। এখন চল মিমের কাছে যাই। কেন, মিমের কাছে গিয়ে কি করবি? আগে চল, গেলেই দেখতে পাবি। তারপর আমি আর রাফিন মিমের কাছে গেলাম। হাই, কেমন আছো মিম? আমি ভালো আছি, কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো? দিনের বেলায় কিসের স্বপ্ন দেখতেছো আবার? না মানে অভ্র ভাই আজ আমার কাছে আসছে তো তাই। কেন আসতে পারে না নাকি অভ্র তোমার কাছে? আমি তো সারা জীবনের জন্যই চাই, কিন্তু অভ্র ভাই তো শুনে না। রাফিন, আমার কিন্তু রাগ হচ্ছে, আমি গেলাম।
আরে রাগিস না, দরকারটা তো তোরই। দরকার বলেই এর এসব কথা সহ্য করতে হবে নাকি? আরে একটু সহ্য কর না। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। তারপর রাফিন মিমকে আবার বলতে শুরু করলো। তোমাকে একটা কাজ করে দিতে হবে মিম। ও তাই বলো, তোমরা তো এমনি আসোনি, যখন আমাকে দরকার পড়েছে তখন আসছো। আরে এইভাবে বলো না, কাজটা করে দাও প্লিজ। শালা রাফিনের কাজকর্ম দেখে খুব রাগ হচ্ছিল আমার। মনে হচ্ছে ওই করছে। আচ্ছা বলো, আগে কি কাজ, তারপরে ভেবে দেখবো করা যায় কি না। আরে সহজ কাজ, একটু অভিনয় করতে হবে। তাছাড়া আমরা যতদূর জানি তুমি অভিনয়টা ভালোই জানো। তারপর রাফিন মিমকে সবকিছু খুলে বলতো। আমি যদি এই কাজ করি তাহলে আমার কি লাভ হবে ভাইয়া? কিসের লাভ খুঁজতেছো তুমি? একজন বিপদে পড়লে আরেকজন তো সাহায্য করবে, তাই না? ওসব নীতি কথা আমার কাছে চলবে না। আমারে কি লাভ দিবেন তাই কন। আচ্ছা, কি লাভ চাও তুমি, বলো। আমার সাথে এক জায়গায় ঘুরতে যেতে হবে, সারা দিন আমার সাথে থাকতে হবে, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে আমার। পারবেন তো? যদি পারেন তাহলে আমি আপনার সাথে রাজি। কি? সারাদিন ঘুরতে হবে মানে? অন্য কোনো কথা বলো, এটা আমার পক্ষে পসিবল না। তাহলে আপনারা এখন আসতে পারেন, আমি আপনাদের কাজ করব না। এরকম কিন্তু ঠিক না। মিম আজ বিপদে পড়ছে বলে যা ইচ্ছে তাই কি চাইবে। চাইলাম এমন? সামান্য একটা দিনই তো চাইছি, সারা জীবন তো আর থাকতে চাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, কিন্তু অভিনয়টা একটু ভালোভাবে করবে, কিন্তু বিশেষ করে ম্যাডামের সামনে। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আপনি খালি দেখে যান আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। কাল থেকে তোমার অভিনয়টা শুরু করবে, কেমন? ওকে ভাইয়া। তারপর আমি আর রাফিন চলে আসলাম নিচেদের কেবিনে। কিছুক্ষণ পর রফিক মামা আবার ডেকে গেল। সোয়েনাকে আবার ডাকছে, মেজাজটা পুরো খারাপ করে দিচ্ছে। কিছুক্ষণ আগেই আসলাম। ম্যাডাম, আসতে পারে কি? আসেন তাড়াতাড়ি। সেই কখন না ডাকলাম, এত লেট হলো কেন? এখন তো লাঞ্চের টাইম, এখনকার হিসাবও দিতে হবে। আমি যখন বলেছি দিতে হবে, কি করলে এতক্ষণ? গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করলাম। এনি প্রবলেম ম্যাডাম? কি, তোমার গার্লফ্রেন্ডও আছে? কেন থাকবে না? আপনার যদি থাকতে পারে তাহলে আমারও তো থাকতেই পারে, তাই না? তা ঠিক, কিন্তু অফিসে এসে এসব গার্লফ্রেন্ডের অজুহাত দেখাবেন না। আমি কই দেখালাম? আপনি তো জানতে চাইলেন। ও সরি। আমি এখন যেতে পারি ম্যাডাম? যান। আসার সময় দেখলাম সুমাইয়ার চোখ দুটো কেমন জানি লাল হয়ে গেছে, কিছুই বুঝলাম না। তাহলে কি রাফিনের কথাই সত্যি নাকি? সুমাইয়া এখন আমাকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে সেদিন ওভাবে ওই ধলারে জড়িয়ে ধরলো কেন? এসব ভাবতে ভাবতে রাফিন আসলো। আরে কি ভাবছিস এত? এক্সের প্রেমে পড়ে গেলি নাকি আবার? আরে না, কি বলিস, এমনি বসে আছি। ও তাই বল, আমি তো ভাবছিলাম। তোর সবসময় খালি ফাজলামো, এসব বাদ দিয়ে ভালো করে কাজ কর, না হলে কিন্তু বুঝতেই পারছিস। বুঝতে পারছি। শালা তোর জন্যই এত কিছু করলাম, আর এখন আমাকে কথা শোনাচ্ছিস না? থাক তুই, আমি গেলাম। আরে রাগিস না, আমি তো ভালোর জন্যই বললাম। আচ্ছা কাজ কর, আমি গেলাম। তারপর রাফিন চলে গেল। বিকালে আর সুমাইয়া ডাকিনি আমায়, ভাবতে পারছি না। সকালে কয়েকবার ডাকলো, আর বিকেলে কি এমন হলো? অফিস শেষ করে বাইরে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো, কোনো কথা বললাম, আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? না, মন খারাপ হবে কেন, এমনি ভালো লাগছে না। তাই বলো। আমি তো ভাবছিলাম ওই চিটার নাকি পিটার তোমাকে ধোকা দিল, নাকি সেই জন্য মন খারাপ। অব্র সবসময় মজা করবেন, আর পিটার ধোকা দিবে কেন? ও আমাকে খুব ভালোবাসে। আমার মিমের চেয়ে বেশি না, আমাকে ছাড়া তো থাকতেই পারে না, খুব ভালোবাসে আমাকে। তাই নাকি? তোমরা ছেলেরাই সব একরকম, শুধু মেয়েদের মন নিয়ে খেলা করো, একটা গেলেই আরেকটা খোঁজো। কি বলছে? তোমরা তাতে ভালো, তুমিও তো নতুন খুঁজে নিছো, এখন আমাকে দোষ দিচ্ছ না? আসলে তোমার কপালে আমি নাই। ভালোই হয়েছে, তোমার মতো প্রতারকের হাত থেকে তো বেঁচেছি। কথায় কথায় সেই পুরোনো দিনগুলোর কথা তুলো কেন? তোমাকে তো বললামই, তখন কোনো উপায় ছিল না।
কি এমন হয়েছিল তোমার? একবার তো ফোন করে বলতে পারতে, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। সেরকম সুযোগ ছিল না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতাম না? আগে তো মনে করতাম, কিন্তু সেদিনের পর থেকে তোমার প্রতি আর ভালোবাসা নাই, শুধু আছে ঘৃণা। সেটাই জমিয়ে রাখো। মেয়ে হয়ে জন্মেছ, তো তাই বুঝতে পারো না বাস্তবতা কত কঠিন। সবসময় টাকার মধ্যে থাকো। আমার জায়গায় তুমি থাকলে এমনটাই করতে তুমিও। সেটা আমি জানি, এসব কথা আর বলো না আমার সামনে, শুনতে ভালো লাগে না। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলাম। বাড়ির কথা খুব মনে পড়ছিল। 2 দিন হলো মায়ের সাথে কথা হয় না। আমি ইচ্ছে করেই বলি না, কথা বললে আরো বেশি খারাপ লাগে। মাকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই কেমন আছোস? আমিও ভালো আছি। বাপ্পি কেমন আছে? বাপ্পিও ভালো আছে। বাবা, একটা কথা বলতাম। বলো। এইভাবে বলছো কেন? কিছু টাকা লাগতো। কয়দিন হলো বাপ্পির শরীরটা ভালো না, তাই একটু ডক্টরের কাছে যেতে চাচ্ছিলাম। টাকা লাগবে? ভালো কথা। আগে বলবে না? এসব কথা কেউ গোপন রাখে নাকি? বলিনি। তোর মাস শেষের দিকে টাকা আছে কি না? অত কিছু তোমাকে ভাবতে হবে না। যখন টাকা লাগবে তখনই বলবে। আচ্ছা, কত টাকা লাগবে? 2000 টাকা দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে পাঠিয়ে দিব। ভালো থেকো আম্মু, রাখি। তুইও ভালো থাকিস। তারপর মানিব্যাগটা বের করলাম। দেখলাম 700 টাকার মতো আছে। বাকি টাকা কই পাবো? এইসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। ওর কাছেও নাকি টাকা নাই। মাস শেষের দিকে কি যে করি কিছুই মাথায় আসছে না। তাছাড়া এখন বেতন চাইলেও তো মনে হয় দিবে না। স্যার থাকলে তা ভাবা যেত। তারপরে সুমাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। তারপর ফ্রেশ হয়ে জুইকে পড়াতে গেলাম। তার রুমে দেখলাম জুই আর সুমাইয়া হাসাহাসি করছে অনেক, কি যেন একটা নিয়ে। আমাকে দেখে হাসি থামিয়ে দিল। তখন সুমাইয়া বলল, এখানে কি? আমি কিছু বললাম না। তার আগে জুই বলল, আপু, অফ্র ভাইয়া আমাকে পড়ায়, তাই আসছে। তাই নাকি? আচ্ছা দেখি তাহলে তোর স্যার কেমন পড়াশোনা পারে। সুমাইয়ের কথা শুনে খুব রাগ হলো। এই যে ম্যাডাম, আমি কি পারি না পারি সেটা আপনার দেখতে হবে না। জোর যদি ভালো না লাগে তাহলে আর পড়াতে আসবো না। আপনি বিদেশে পড়ছেন, আপনি বিদেশে পড়েছেন, হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু আমি অত কিছু জানি না। আরে স্যার রাগেন কেন? আমি তো মজা করে বলছি, আপনি দেখছি মজা বোঝেন না। জুই, তোমার বোনকে যেতে বলো, পড়ার দেরি হয়ে যাচ্ছে। জুইকে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। মানে কথাগুলো বলতে বলতে চলে গেল। জুইকে কিছুক্ষণ পড়ালাম, তারপর আবার রুমে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম সুমাইয়া ফোনে কি যেন করছে। একটু পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। সবাই আসলো, কিন্তু সুমাইয়া কেন যেন আসলো না। আন্টি অনেক ডাকলো, কিন্তু তবুও আসলো না। হয়তো তখন আমার কথায় রাগ করেছে, অনেক বেশি বলে ফেলেছিলাম। রুমে গিয়ে ক্ষমা চেয়ে নেব। খাওয়া শেষ করে ছাদে গেলাম। মনটা কেমন জানি ভারী ভারী লাগছিল। একা একাই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। এই সময় তুমি এখানে? কি ব্যাপার? কোন সময়? ছাদে আসতে আবার সময় লাগে নাকি? সেটাই তো। খেতে গেলে না কেন? সেটা কি তোমাকে বলতে হবে? তুমি আমার কে? এখন হয়তো কেউ না, আগে তো ছিলাম। নাকি সেই আগের অধিকারে? না হয় বলতেছি, এখন হয়তো কেউ না, আগে তো ছিলাম। নাকি সেই আগের অধিকারেই না হয় বলতেছি। আগের অধিকার? তুমি নিজেকে কি মনে করো? বাস্তবতা কি সহজ? তোমার জন্য কি করি নাই? তুমি যখন যা বলতে তাই শুনতাম। তোমার কথা যতটা শুনতাম, আমার নিজের বাবা মার কথাও ততটা শুনতাম না। ঠিক আছে, আর অধিকার ফলাতে আসবো না। তবে প্লিজ আমার জন্য আর নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য নিজেকে কষ্ট দেব মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ ভালো করে বলো তো। আমি জানি সুমাইয়া, তুমি এখন আমাকে ভালোবাসো। এটা তোমার চোখ দেখলেই বোঝা যায়। কি পাগল নাকি আমি? মানুষ ভুল তো একবারই করে নাকি? তাহলে আমি হয়তো সেই ভুল আর দ্বিতীয়বার করব না। তুমি পাগল না সেটা আমি জানি, কিন্তু তুমি যে আমাকে এখনো ভালোবাসো না
সেটা 1000 বার বললেও বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আসলে সত্যি বলতে তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় না। তখন হয়তো বুঝতে পারিনি, এখন এরকম হয়েছে। ঠিকই বলছো, আমার মতো ছেলেকে সত্যি ভালোবাসা যায় না, কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আরে তুমি যখন এখানে বসে কষ্ট পেতে আমার জন্য, তখন আমি কি কষ্ট পেতাম না? আমি তোমাকে ভালোবাসিনি, কি মনে হয় তোমার? কষ্ট শুধু তুমিই পেয়েছো না? ছেলেরা কষ্ট পায় না, পাবেই বা কি করে? তোমাদের তো পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। এখন খাচ্ছ বাবার বাড়িতে, তারপর বাবা আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে, তখন আবার খাবে স্বামীর বাড়িতে। কিন্তু আমাদের বিষয়টা আলাদা। সবসময় সেই মিথ্যা ও অভিমান নিয়ে থেকো না, জীবনে অনেক কিছু হারাবে। দেখো, কথাগুলো বলে চলে আসলাম নিচে। সবসময় শুধু সেই অতীতের কথাটা তোলে, মেজাজটা পুরো খারাপ করে দেয়। আসার সময় দেখলাম সুমাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। সকালে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলাম আমি আর সুমাইয়া। দেখলাম সুমাইয়ার চোখ দুটো কেমন জানি ফুলে গেছে, মনে হয় রাতে খুব কেঁদেছে। আমি জানি সুমাইয়া এখন আমাকে খুব ভালোবাসে। সরি সুমাইয়া, কালকের ব্যবহারের জন্য। তোমার কথা শুনে খুব রাগ হয়েছিল, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। তাই এরকম হয়েছে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা, আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলে। বিদেশ থেকে এসে তোমাকে আবার এইভাবে দেখবো, এটা আমি কল্পনাও করি নাই। হয়তো উপরওয়ালা চেয়েছেন তাই। হয়তো তাই। আচ্ছা, একটা কথা বলি, সুমাইয়া রাগ করবে না তো? কি এমন কথা? আচ্ছা বলো। তুমি কি সত্যি ওই পিটারকে ভালোবাসো? সত্যি তো, ওকেই বিয়ে করব। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে নাকি? না, সন্দেহর কি আছে? ছেলেটা খুব ভালো, সুখে থেকো। তোমার গার্লফ্রেন্ডকে তো দেখালে না। আমার গার্লফ্রেন্ড নাই। আমার মতো ছেলেকে কে ভালোবাসে বলো? না আছে বাপের টাকা, না আছে চেহারা। তুমি তো কাল বললে আমার মতো ছেলেকে তো আর ভালোবাসা যায় না। কালকের ব্যবহারের জন্য সরি। সত্যি বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তবে এবার একটা বানাবো। তুমিও বিয়ে করে নিচ্ছ, আমি আর সিঙ্গেল থেকে কি করবো? তাই ভাবতেছি মিমকে হ্যাঁ বলে দিব। এই মিমটাকে, নামটা খুব চেনা চেনা লাগছে। আপনার অফিসে জব করে, আচ্ছা পরিচয় করে দিব নিম, কেমন? ঠিক আছে। আচ্ছা অব্র, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? উত্তরটা পরেই বলবো, এখন অফিসে চলে এসেছি। ঠিক আছে, পরেই বলো, তবে মিথ্যা বলো না। তারপর অফিসের ভেতরে গেলাম। রফিন আমাদের দেখে মুচকি মুচকি হাসতেছে, সেটা সুমাইয়া দেখে ফেলছে। এই যে মিস্টার, আপনি হাসছেন কেন? কালকেও তো দেখলাম বড় বড় কথা বলছিলেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। প্লিজ আমার চাকরিটা কেড়ে নিয়েন না। রফিনের মুখটা এখন দেখার মতো হয়েছে, পুরো বাংলার পাঁচের মতো। সেটা পরে দেখা যাবে, একটু পর আপনি আমার রুমে আসবেন। ঠিক আছে ম্যাডাম। তারপর সুমাইয়াকে রুমে দিয়ে রফিনের কাছে গেলাম। দেখলাম ছেলেটা মাসুম বাচ্চার মতো বসে আছে। কিরে ভাই, আজকে দেখছি খুব শান্ত হয়ে আছিস। আর শান্ত, চাকরিটা মনে হয় সত্যি গেল রে। আরে তো চিন্তা করিস না, সুমাইয়াও তো খারাপ না, একটু বকাঝকা করতে পারে, কিন্তু চাকরি নিবে না। তাই যেন হয় রে। আচ্ছা বাদ দে, কালকে রাতে টাকা চাইলি কেন? কি দরকার? রাফিনকে সবকিছু খুলে বললাম। সরি রে দোস্ত, বুঝতেই তো পারছিস মাসের শেষ, আমার কাছে টাকা নেই, থাকলে অবশ্যই দিতাম। আরে ঠিক আছে, বুঝতেই তো পারছি। আচ্ছা দেখি অন্য জায়গায় ম্যানেজ করতে পারি নাকি। দেখ, আমিও চেষ্টা করে দেখি জোগাড় করতে পারি কিনা। আচ্ছা থাক, আমি একটু সময়ের কাছে যাই, ওকে একটু বলে দেখি কি বলে। সেটাই কর, এটাই ভালো হবে। তারপর সুমাইয়ার রুমে গেলাম। ম্যাডাম আসতে পারি? আসেন। হঠাৎ কি হলো, নিজের ইচ্ছায় আসলে? তোমাকে তো এমনি আসা দেখি না। আসলে একটা সাহায্য লাগতো, যদি কিছু মনে না করেন। আমার এই মাসের বেতনটা অগ্রিম দিলে খুশি হতাম। কেন, অগ্রিম নিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নাকি? সবসময় অন্য মাইন্ডে চান কেন? টাকা তো অন্য দরকারও লাগতে পারে, দিলে দেন, না দিলে না বলে দেন। আরে রাখছো কেন? দিতে পারি, তবে একটা শর্তে। যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখব। কি? এখানে আবার কিসের শর্ত? টাকাটা আমার সত্যি লাগবে, প্লিজ এমন করো না।
কি করলাম আমি? শুধু একটা শর্ত পালন করতে বলেছি, বেশি কিছু তো না। ঠিক আছে, বলো, যদি সম্ভব হয় রাখবো। আরে সম্ভব হবে, সহজ কাজ। আচ্ছা বলো। আমার আর পিটারের বিয়ের বিষয়টা আমার পরিবারকে রাজি করাতে হবে। বাবা বিদেশি ছেলের সাথে বিয়ে দেবে না, তাই বলছি তুমি বাবাকে রাজি করাবা। তোমার কথা বাবা শোনে। কি? আমি পারবো না। ঠিক আছে, টাকাও তাহলে নেওয়া লাগবে না, তুমি এখন আসতে পারো। আর সুমাইয়া, টাকাটা সত্যি লাগবে, অন্য কোনো শর্ত তো? এটা কিভাবে সম্ভব বলো? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে দিতে হবে? এটা শুনলে সবাই আসবে। আচ্ছা আমি রাজি, এখন টাকাটা দাও। টাকা খুব দরকার হয়ে রাজি হয়ে গেলাম। কি মেয়ে রে বাবা, এভাবে কি কেউ প্রতিশোধ নেয় নাকি? নিজের বিয়ে এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে সাজাচ্ছে। এই তো গুড বয়, আমি ম্যানেজারকে বলে দিব যত টাকা লাগে নিয়ে নিও ওখান থেকে। যত লাগবে না, পরের মাসের বেতনটা দিলেই হবে। আচ্ছা তাই নিও। তাহলে কাজটা কবে করছো? কোন কাজ? কে বলি বললাম আর এখনই ভুলে যাচ্ছ, নাকি টাকাটা পেয়ে গেছো? ও এই কথা, ভুলি নেই, বলবো নি এক সময়। বুঝলাম না তোমার সামনে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি কেন যে ওই ধলারে বিয়ে করতে চাচ্ছ বুঝতেছি না। তোমার বুঝতে হবে না। আর ভালো ছেলে কই? একবার তো এইসব ভালো ছেলেরা পছন্দ করছিলাম, বিনিময়ে কি পেয়েছি তা তো তুমি ভালোভাবেই জানো। ঠিক আছে, আর বলা লাগবে না, আমি এখন চাই। তারপরে সুমাইয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। সুমাইয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। তাহলে সত্যি কি সুমাইয়ার আমাকে ভালোবাসে না? আর বাসবেই বা কী করে? খুব অন্যায় করেছিলাম ওর সাথে। আমি আর বসে থাকবো না, আমিও প্রেম করব মিমের সাথে। মেয়েটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই, কিন্তু প্রস্তাব দিতে কি রাজি হবে? এসব ভাবতেছিলাম, তখন মিম আসলো। কি হয়েছে সোনা? টেনশনে আছো মনে হচ্ছে। কে শোনা? কেন সোনা, ভুলে গেলে নাকি? কাল না বললে তুমি আমার বয়ফ্রেন্ড, আর আজকে কি সব বলছো? বয়ফ্রেন্ড বলতে বলেছি তোমাকে। কি শোনা? বয়ফ্রেন্ড বলতে বলেছি তোমাকে। তোমাকে কি সোনা বলতে বলেছি নাকি? তা আমার রূপাও ডাকতে পারতে। আরে তুমি তো কিছুই বোঝো না। সোনা বাবু না বললে কি কেউ বিশ্বাস করবে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে? তাছাড়া ম্যাডামকে তো বিশ্বাস করাতে হবে, তাই নাকি? হুম, কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আগে কয়টা করছো সত্যি করে বলো। আরে কি বলো এসব? এগুলো তো সিনেমাতে দেখেছি। এর আগে একজনকে ভালোবেসেছিলাম, আর এখনো বাসি, কিন্তু সাহস করে বলতে পারছি না। তাই নাকি? তা কে সেই ছেলেটা? আমাকে কি বলা যাবে? না, বলা যাবে না, পরে বলবো তোমাকে। আচ্ছা এসব বাদ দাও, কি করছো এখন? আমি তো বসে আছি। কিন্তু মিম, তুমি হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছো কেন? আগে তো আপনি করে বলতে। এটাও সিনেমাতে দেখেছি, তুমি তুমি করলে নাকি প্রেমটা জমে যায়। সবকিছু দেখছি, সিনেমাতেই দেখছো, বাস্তবে কিছুই দেখোনি। দেখেছি, অনেক কিছুই দেখেছি। তোমার নাকি টাকা লাগবে, কোনো সমস্যা হয়েছে নাকি? ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমার টাকা লাগবে। সেটা তুমি কিভাবে জানলা? তোমাকে তো বলিনি। রাফিন ভাইয়া বলেছে তোমার ভাইয়ের নাকি শরীর অসুস্থ, আমাকে বলতে পারতে, আমার কাছে তো টাকা ছিল। না, তোমাকে বলে টেনশন দিতে চাইনি। তাছাড়া এমনি ম্যানেজ হয়ে গেছে। টেনশন মানে? তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? রাখছো কেন? বন্ধু ভাবি। আচ্ছা, তারপর কোনো কিছু লাগলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাজ করো। আমি তোমাকে তুমি করে বলায় কিছু মনে করছো না তো? না, কি মনে করবো, তুমি করে বলো। ঠিক আছে, ধন্যবাদ। লাঞ্চে কিন্তু একসাথে খাবো, রেডি থেকো। আচ্ছা, মুচকে এসে বললাম। মেয়েটা সত্যি অবাক করার মতো। এই কয়েক মিনিট একটা ভালো লাগা কাজ করছে। সহজ সরল একটা মেয়ে। তারপর কাজ করতে লাগলাম। এর মধ্যে একবার সুমাইয়া টিকেছিল। এই সুমাইয়ার বিষয়টা বুঝি না, এমনি এমনি ডাকে কোনো কাজ ছাড়াই। লাঞ্চের সময় মিম জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। গিয়ে দেখলাম সুমাইয়াও আছে সেখানে। আমরা কি সুমাইয়ার কাছেই বসলাম। সুমাইয়া আমাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। কি হলো ম্যাডাম, তাকিয়েছেন কেন? না কিছু না, এটাই তোমার গার্লফ্রেন্ড মিম? হুম, ঠিক ধরেছেন। পছন্দ হয়নি আপনার?
খুব সুন্দরভাবে সংসার করো। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম, আমার একটা জরুরি কল পড়ে গেছে। কিছুই বুঝলাম না। একটু আগে হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? দেখলাম নিমিষে মনটা খারাপ হয়ে গেল। তখন মিম বলে উঠল, আমি শিওর সুমাইয়া এখনো তোমাকে ভালোবাসে। ভালো না বাসলে কখনোই এভাবে যেত না। আরে বাদ তো, এমনি হয়তো উঠে গেছে। ও আর আমাকে ভালোবাসে না। ভালোবাসলে ওর বিয়ের দায়িত্ব আমাকে দিত না। কি? ওর বিয়ে মানে? আর দায়িত্ব বা কিসের বুঝলাম না। তারপর মিমকে সবকিছু খুলে বললাম। কি কি বলছো? এটা তো পুরো হাস্যকর কাহিনী। আমার মতে ঠিকই করেছে, ভালোবেসে ছেড়ে দাও কেন? রাগ হচ্ছে, কিন্তু তোমাকে আনলাম সমস্যার সমাধানের জন্য, আর তুমি উল্টো সুমাইয়ার পক্ষ নিচ্ছ। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। আমি কিন্তু একটা জিনিস বুঝছি না, সুমাইয়া কি তাহলে তোমাকে ভালোবাসে না, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছে? কি জানি, আমিও তো সেটা বুঝতেছি না, সেই জন্যই তো তোমাকে বলতেছি। আচ্ছা দেখা যাক, সামনেও যদি তোমাকে সত্যি এখনো ভালোবাসে তাহলে আমার সাথে দেখলে সহ্য করতে পারবে না, কারণ কোনো মেয়ে স্বামী আর বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। লাঞ্চ শেষ করে কাজ করতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয়, সন্ধ্যা পর্যন্ত একবারও সুমাইয়া ডাকেনি আমায়। বিষয়টা আমিও বুঝলাম না। সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল, সবাই সবার মতো চলে গেল। যাওয়ার সময় মিম কিছুক্ষণ কথা বলতো। অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু সুমাইয়ার আসার কোনো নাম নেই। কি হয়েছে আল্লাহই ভালো জানে। এই মেয়েদের বিষয়টা বুঝি না, কখন রাগে কখন হাসে, বোঝা মুশকিল। কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে সুমাইয়া আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? কোনো কিছু না বলে গাড়িতে উঠলো। আমিও আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর আমি বলতে শুরু করলাম, কিছু কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন? আমাকে বলতে পারো, সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব। না কিছু হয়নি। আচ্ছা অব্র, তোমাকে একটা কথা বলি। বলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা থাক, অন্য একদিন বলবো। তখন টাকা কিসের জন্য চাইলে? কথা ঘুরাচ্ছ কেন? যা বলো সরাসরি বলো, পরে কিন্তু সময় পাবে না। আমার কথা শুনে সুমাইয়া কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখটা দেখে মনে হচ্ছে আমাকে কিছু যেন বলতে চাচ্ছে, কিন্তু কিসের হয় যেন বলছে না। বললাম তো পরে বলবো, বাদ দাও। আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর দাও। ঠিক আছে, তোমার ইচ্ছা। টাকাটা বাড়িতে দেয়া লাগবে। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তাই হাসপাতালে নিবে। মাসের শেষ, আমার কাছে টাকা ছিল না, তাই অগ্রিম বেতন চাইলাম। কি বলছো? এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি তোমার সাথে মজা করলাম? সরি অব্র। আরে সরি বলার কি আছে? তুমি তো জানতে না। বাদ দাও, যা হয়েছে তা ভেবে লাভ নাই। আচ্ছা অব্র, আমরা কি এখন বন্ধু হতে পারি না? সুমের কথা শুনে অবাক হয়ে গেলাম। বন্ধু হবে? আবার মায়াতে জড়াতে যাচ্ছ? কি লাভ? আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। তার মানে তুমি বন্ধু হতে চাচ্ছ না, এটাই তো? আর তেমন কিছু না। তোমার কি সত্যি আমাকে কিছু বলার নাই সুমাইয়া? ভেবে বলো কিন্তু। আরে তেমন কিছু না। সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই সুমাইয়া? ভেবে বলো কিন্তু। আমার কথা শুনে সুমাইয়া আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে চাচ্ছে, কিন্তু কিসের হয় যেন বলতে পারছে না। কি হলো বলো? কি বলবো? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেটা শোনার যোগ্যতা তো তুমি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বলবো না। হয়তো আমার ধারণা ভুল ছিল। তুমি বললে না, আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি, পুরনো সবকিছু ভুলে। আমি তো ভুলতেই চাই, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও। ঠিক আছে, আর মনে করিয়ে দেব না। এখন তাহলে আমরা আবার বন্ধু। তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার না করো। সব সময় তো শুধুই অপমান করো। ঠিক আছে, চলো ঘুরতে যাই এক জায়গায়। কি, এখন রাত হয়ে গেছে তো? তো কি সমস্যা নাই, বাড়িতে আমি ফোন করে বলে দিব। চলো তো। কিন্তু এত রাতে কোথায় যাবে? আরে চলো, আগে গেলেই দেখতে পারবে। তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো। কেন? ড্রাইভিং সিট থেকে নামলো, গাড়ি চালাবে কে? কেন, আমি কি পারি না নাকি? তাই নাকি? তুমিও গাড়ি চালাতে পারো? আগে জানতাম না তো।
আমিও পারি। আমেরিকাতে শিখতে হয়েছিল, তুমি এখন নামো। তারপর সুমাইয়া গাড়ি চালাতে লাগলো। আমিও পাশের সিটে ছিলাম। রাতে গাড়ির হেডলাইটের লাল আলোতে সুমাইয়াকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে। কত আনন্দ করতাম আগের দিনগুলোতে। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত হাসি ঠাট্টা, রাগ, অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম। খুব মিস করছি সেই দিনগুলো। কি ব্যাপার অভ্র, কোনো কথা বলছো না যে? কি ভাবছো এত? না, কিছু না। জানো সুমাইয়া, আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব মিস করতেছি। আবারও পুরাতন কথা তুলছো? সব ভুলে এখন আমরা নতুন বন্ধু। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, সরি। সরি বলতে হবে না, বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই। কিছুক্ষণ পর সুমাইয়া গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে কেন? চলে এসেছি আমাদের গন্তব্যে, তাই গাড়ি থামালাম। নামো এখন। এত তাড়াতাড়ি চলে আসলে? নামো এখন তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো আমার আর সুমাইয়ার পছন্দের জায়গা। আগে প্রতিদিনই এখানে আসতাম। কত হাসি ঠাট্টা করতাম এখানে। একসাথে বসে ফুচকা খেতাম। রাতে দুজন দুজনের হাত ধরে হাঁটতাম। কিন্তু কিছুই বুঝলাম না সুমাইয়া আমাকে এখানে নিয়ে আসলো কেন। কি বোঝাতে চাচ্ছে ও? কি ব্যাপার সুমাইয়া, কোথায় নিয়ে আসলে তুমি? কেন, তোমার ভালো লাগেনি? আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা, কিন্তু আজ এমন কথা বলছো কেন? আমি সেটা বলিনি সুমাইয়া। অনেকদিন হলো এখানে আসা হয় না, সময় পাইনি। ও, তবে আমি প্রতিদিন এখানে আসতাম। যখন বিদেশে গেছিলাম খুব মিস করতাম এই জায়গাগুলো, জায়গার মানুষগুলোকে। বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতাম, তবে আগের মতো আর ভালো লাগে না এখানে আসতে। কেন ভালো লাগবে না কেন? এমনি, বাদ দাও। চলো একটু ঘুরে আসি। চলো। তারপর দুজন হাঁটতে লাগলাম সেই মায়া চড়ানো রাস্তা দিয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল। আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে। অভ্র, একটা কথা বলি। বলো। তোমার হাতটা একটু ধরি। সুমাইয়া কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে। তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে ছড়িয়ে ধরলো। মনে হচ্ছে ছাড়বে না আর। আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা অভ্র, ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন? কিসের কথা বলছো তুমি? 31 জানুয়ারি দুজনের এখানে দেখা করার কথা ছিল। আমার বার্থডে ছিল, মনে পড়ছে সেদিনের কথা? তার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে না, কতটা দায়িত্ব থাকে তাদের ওপর। কি হলো, চুপ করে আছো কেন? না, কিছু না। বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো অভ্র, সেদিন না তোমার দেওয়া শাড়ি পরে এসেছিলাম। অনেক আশা নিয়ে এসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন সন্ধ্যার পরে আসলে না, আমার তখনও বিশ্বাস হচ্ছিল না তুমি আজ আসবে না। কিন্তু শেষে আমার বিশ্বাসটা ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাস সেদিন তোমার কাছে আসতে পারিনি। সেদিন আসতে পারোনি তো কি হয়েছিল? তারপরে তো আসতে পারতে। আমি কি তোমাকে মেরে ফেলতাম নাকি? তারপরেও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরের বিশ্বাসটা ভেঙে দিয়েছিলে। তোমাকে পরে একদিন সব কিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি। তোমার না ফুচকা অনেক পছন্দ? তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর সুমাইয়ের সাথে ফুচকা খেতে গেলাম। সেই আগের ফুচকাওয়ালা মামাই আছে। আমাদের দেখে সহজেই চিনতে পেরেছে। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখে একটা হাসি দিয়ে বলতো, আমি অনেকদিন পর দেখলাম মামা আপনাকে, কেমন আছেন? সুমাইয়ের কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, ভাইজান এতদিন কোথায় ছিলেন? সেই কতদিন আগে আপনাকে দেখছিলাম, চিনতেই তো পারছি না। ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালোই লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। আপামনি দিতেছি, থামেন। আপনাদের জন্য এখন আমার স্পেশাল ফুচকা বানাবো। দেন তাড়াতাড়ি।
তারপর সুমাইয়া ফুচকা খাওয়া শুরু করলো। সুমাইয়ের ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক। আমার কথা মনে হয় ভুলেই গেছে। 2 প্লেট খাওয়ার পর আমার দিকে নজর দিল। কি হলো, এইভাবে চেয়ে আছো কেন? কই না তো, তোমার খাওয়া দেখছিলাম, সেই আগের মতোই আছো। ফুচকা পেলে আমাকে ভুলে যাও। আচ্ছা মামা, কত বিল হয়েছে? আরে মামা কি বলেন, এতদিন পরে আসছেন আর আমি আপনাদের থেকে বিল নেব? তো বিল নেওয়া লাগবে না মামা, টাকা দিয়ে কেনা সব আপনার, লোকসান হবে। কথা বাদ দিয়ে বিলটা নেন। নিতে চাইলো না, কিন্তু জোর করে দিলাম। আসার সময় মামা বলল, ভাইজান এখন থেকে প্রতিদিন আসেন, এখানে আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা মামা, চেষ্টা করব। আগের মতো আর নাই মামা, কাজে ব্যস্ত হয়ে গেছি। তা তো বুঝতেছি ভাইজান, তা আপনারা কি বিয়ে করেছেন? মামার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। দেখলাম সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। না মামা, এখনো করিনি, তবে সামনে বিয়েটা সেরে ফেলবো। ও আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান। তাই নাকি? দোয়া করবেন মামা, আসি তাহলে। তারপর আমি আর সুমাইয়া বাড়ির দিকে রওনা দিলাম। এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম, কিন্তু এখন আর সুমাইয়া কোনো কথা বলছে না। এর বিষয়ে কিছুই বুঝি না। আগে তো এমন ছিল না, সব সময় হাসি খুশি থাকতো। কি হলো সুমাইয়া, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, তুমি ফুচকাওয়ালা মামাকে ওসব বললে কেন? সুমাইয়ার কথা শুনে মুচকে হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমিও বিষয়টা নিয়ে রাগ করে আছো? ওই বিষয়ে অযথা মামাকে মিথ্যা কথা বললে কেন? সত্যিটাই বলতে পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই এই সত্যিটা তুমি ভালো করেই জানো। ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, তখন মামার কেমন লাগতে পারে? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগেই ভাবা ঠিক না। আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময় পাই না। আচ্ছা কালকে বলবো নি, এবার তো খুশি। আগে বলো, তারপর খুশি হব। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম জুই দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাতে কোথায় ছিলেন? আমার বোনের সাথে অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছে এসব জুই? ব্যাপার তো একটা আছে। এতদিন ধরে আমাদের বাড়িতে আছেন, কই আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু 1 মাস হলো আসতে না আসতেই ঘুরতে গেছিলেন। জুইয়ের কথা শুনে সুমাইয়া বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবি। তোর ভাইয়াকে আমি নিয়ে গেছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করেই জানি, আমাকে আরো সব বুঝাতে আসিস না আপু। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্য কথা বললেই রাখ তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে জুই চলে গেল। আমরা নিচেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, কিছু কি হয়েছে আঙ্কেল? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতে আসলাম, আমরা কি আসতে পারি না নাকি তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেননি তো, তাই বললাম। কোনোদিন আসিনি বলে কি আজ আসতে পারবো না? একটা দরকারে এসেছি বাবা, তোমার কথা দাও, আমার কথাটা রাখবে। আর আঙ্কেল এভাবে বলছেন কেন? আগে বলেই দেখেন, আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো বাবা, আসলে আমরা একটা আবদার নিয়ে এসেছি। কি এমন আবদার বলেন, আমি যথাসম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাচ্ছি তুমি সুমাইয়াকে বিয়ে করো। আমি জানি আমার মেয়েটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। তাছাড়া তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, প্লিজ না করো না। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। একদিকে সুমাইয়া বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দিই, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে ঠিক করে ফেলেছি। কি করব কিছুই বুঝতেছি না। তখন আন্টি বলে উঠল, কি ব্যাপার বাবা, চুপ করে আছো কেন? আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি? কি বলছেন আপনারা, পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনার মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলেও তো একটা কথা আছে নাকি? পাগল হয়নি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা দিয়ে কি হয় সেটা আমি জানতে চাই না, কারণ সমাজের বিষয়ে আমি কান দেই না। কারণ সমাজ শুধু মানুষের ভুল ধরতে জানে, তাছাড়া আর কিছুই না।
তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা তুমি বলতে পারলে? এত কিছু করার প্রতিদান এ দিলে খুব কষ্ট পেলাম বাবা। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেম সুমাইয়া ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলছে। কি? সুমাইয়া একজনকে ভালোবাসে? কি বলছে সব? আমরা তো কিছুই জানি না। আসলে আঙ্কেল, সুমাইয়া ম্যাডাম যখন বিদেশে গিয়েছিল সেখানেই নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করে দিয়েছে। ছেলেটা আমেরিকার, অনেক টাকা পয়সাওয়ালা। সুমাইয়া ম্যাডাম আপনাদের বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলছিল। সুমাইয়ার মা, সুমাইয়াকে ডাক দাও তো। আন্টি সুমাইয়াকে ডেকে আনলো কিছুক্ষণ পর। আব্বু আমাকে ডেকেছো? অপরা কি বলছে এসব? আঙ্কেলের কথা শুনে সুমাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি বলছে আব্বু? আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? তুমি নাকি একজনকে ভালোবাসো আর তাকে নাকি বিয়ে করতে যাচ্ছ। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি? একবার এই ভালোবাসার জন্য তোমাকে বিদেশ পাঠিয়েছিলাম, আবার সেই ভুলটাই করছো? আঙ্কেলের কথা শুনে সুমাইয়া আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল, রাখবেন না। আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না প্লিজ। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক নাকি? সেটা তো প্রত্যেক বাবা মাই চায়, কিন্তু তারপরও তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যি ভালোবেসে থাকে তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না, তার সাথে আরেকজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলছো, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে বাবা। ছেলেটা অন্য ধর্মের, এটা কখনো সম্ভব না। এই বিয়ে আমি কখনো হতে দিব না। আমি জানি আঙ্কেল, এটা সম্ভব না, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা সুমাইয়াকে খুব ভালোবাসে আর ও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে সুমাইয়াকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম আপনি যদি মেনে নিতেন দুজনে সুখে থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। আব্বু, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাহলে তো হয়ে গেল আঙ্কেল, আর কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসো, কথা বলবো ওর সাথে। আঙ্কেল আঙ্কেল সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল, সাথে আন্টিও চলে গেল। তখন সুমাইয়া আমাকে জড়িয়ে ধরল। কি করব ভেবে পাচ্ছি না। সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল, সুমাইয়াকে কি করে বোঝাবো এখনো ওকে আমি আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে মুখে একটু হাসির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছে তো? তখন সুমাইয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর সুমাইয়া চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সুমাইয়া এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো, এটাই কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সেই কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে সুমাইয়াটাকে ঘুম ভাঙে। কি ব্যাপার অব্র, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? সকালে এলাম দেওয়ার কথা মনে ছিল না তো তাই। ও, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব, তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে না খেয়ে অফিসের দিকে রওনা দিলাম। আন্টি অনেকবার খেতে বললো, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। আসলে খেতে ইচ্ছে করছিল না। বাইরে গিয়ে দেখি সুমাইয়া গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু অব্র, তোমার চোখগুলো ওভাবে ফুলে গেছে কেন? তোমার চোখগুলো ওভাবে ফুলে গেছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না অব্র, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি। আমার একটু বাড়ির কথা মনে পড়ছিল তাই। অনেকদিন হলো বাড়িতে যাই না। তুমি মিছাই ভাবতেছ। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি। কি? তুমি কেন যাবে? তো কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছা আমার।
এটা সম্ভব না সুমাইয়া। তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ, এখন যদি আমার সাথে ঘুরতে চাও আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিছুই ভাববে না, আমি ম্যানেজ করবো। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তো কি, আমরা তো এখন বন্ধু, তাই না? আচ্ছা পরে ভেবে দেখবো। অফিসে চলে এসেছি, এসব বাদ দাও। তারপর অফিসে গেলাম, সুমাইয়াকে কেবিনে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই ভুললাম রে, কাল তো কথা বললাম, তাছাড়া তোদেরকে ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি। আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে সুমাইয়ার সাথে বেড়াতে গিয়েছিলাম তো তাই। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললিও না তোর জন্য আমরা এত চিন্তা করি, আর তুই অন্যদিকে সুমাইয়াকে নিয়ে মজা করতেছ। আরে তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করে নিয়ে গিয়েছিল। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে। সুমাইয়া আজকে কি বলছে সেটা শোন আগে। কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়ি যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনে নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার একটু বেশি বেশি করছে সুমাইয়া। সব কিছু ঠিকই ছিল, ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে তুই, মিমকে বিয়ে কর মামা, ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলিস, মিম কেন ওকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওইভাবে দেখি না। রে, সত্যি মিম তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে কিন্তু সাহস করে বলতে পারেনি। বুঝলাম, কিন্তু তুই এসব জানলে কি করে? নাকি তুইও আছিস ওর সাথে? আরে মিম আমাকে বলছে, তাই বললাম তোকে। ও, মিমকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি। সকাল থেকে একবারও আমার এখানে আসেনি, প্রতিদিনই অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে, আমার কাজগুলো সেরে নিই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে। খুব ভয় করিস নাকি রে সুমাইয়াকে? ভয় করবো না? প্রথম দিনে যেসব বলেছিলাম তারপর থেকে তো আমাকে দেখতেই পায় না। চাকরিটা কেড়ে নেয়নি তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর মিমের কেবিনের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে মিমকে দেখলাম না। কিছুই বুঝতেছি না। মিম তো অফিস মিস করে না, কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর সুমাইয়ার ডাক পড়লো। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে? আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে যাব সেখানেই তোমাকে যেতে হবে, আর কাজের বিষয় আমি দেখে নিব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল না রাতে আব্বু ওকে আনতে বললো। ও তাহলে তুমি যাও, আমি কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার আব্বুকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না, তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও, আমি আঙ্কেলকে সব বলে দিবনি। তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সব কিছু দেখাশোনা করো। যাক, বাঁচলাম। ওদের প্রেম লীলা আমার দেখতে হবে ঠেকা পড়ছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে আসে আমার। মনে মনে ভাবতে থাকলাম, সারাদিন অফিসেই থাকলাম, কোনো কাজ ছিল না, এমনি মিথ্যা বললাম যাবো না এই জন্য। এরপরেও মিমকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখন বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে। ওর বাড়ির পরিচয়টা জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যে সময়ের সাথে আর কোনো কথা হয় নাই। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম, সকলের মনে খুশির আভাস, মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই সুমাইয়া ম্যাডামের সাথে যেতে পারিনি। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? ও তাহলে তো ভালোই, ঠিক আছে, সব দায়িত্ব আমার।
আপনার কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না কয়েকদিন পর সুমাইয়ার বিয়ে। সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। একটু পর চুই আসলো ছাদে।